অর্থনীতির এক চ্যালেঞ্জিং সময় এসেছে নতুন বাজেট। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতে আস্থা ফেরানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শিক্ষা খাতে 14,111 কোটি টাকার ব্যয়ের হিসেবে অস্পষ্টতা। বাজেটে বরাদ্দ বৃদ্ধি চেয়ে বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ, অভিমত শিক্ষাবিদদের। আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন সহ নানা প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। পর্যটন নগরীতে উৎসবের আমেজ। সীমান্তে আলো নিভিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের। জামালপুরে এক সপ্তাহে 20টি পুশিন রুখে দিল বিজিবি। কড়া পাহারায় স্থানীয়রা। যুদ্ধবন্ধে শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় সম্মত যুক্তরাষ্ট্র ইরান। দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর। রোববার জেনেভায় হতে পারে সমঝোতা সই। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। আপনাদেরকেও শুভ সকাল রূপ এবং তোয়া। দিনটা নিশ্চয়ই সবারই ভালো যাবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদগুলো আছে। আমরা কিন্তু শিরোনামে জানাচ্ছিলাম, এর মধ্যে বিশ্বকাপ চলছে, বাজেট ঘোষণা হয়েছে এবং আজকে কিন্তু মেক্সিকোর পর কানাডা আজকে বিশ্বকাপকে বরণ করছে আর কি। বাজেট আকারে বড় হলেও এটি বাস্তবায়নের পরিষ্কার পথ নকশা দেওয়া রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবার জন্যই এটি প্রণয়ন করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। যদিও রাজস্ব লক্ষ্যমাত্রা কিভাবে পূরণ হবে সেই প্রশ্নের জবাব দেননি। মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় কমাতে বাজেটে ব্যবসার খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। এর মাঝে সুদ বাবদি ব্যয় হবে 1,27,000 কোটি টাকার বেশি। এছাড়াও আছে প্রায় 90,000 কোটি টাকার ভর্তুকি। সরকারি কর্মচারীদের বেতন ভাতা লাখ কোটি টাকার উপরে। সব মিলিয়ে সরকারের পরিচালন ব্যয় 6 লাখ কোটি টাকার বেশি। বিপুল এই ব্যয়ের বিপরীতে আয় ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা, যার মধ্যে রাজস্ব বোর্ডকেই সংগ্রহ করতে হবে 6,04,000 কোটি টাকা। অথচ চলমান অর্থ বছরের 10 মাসে এনবিআরের লক্ষ্যমাত্রায় ঘাটতি 1 লাখ কোটি টাকার বেশি। এই চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে 2,43,000 কোটি টাকার ঘাটতি, যা পূরণে দেশীয় বিদেশি ঋণের ওপরই নির্ভর করছেন অর্থমন্ত্রী। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানালেন, এসব চ্যালেঞ্জের মধ্যেই বাজেটকে ব্যতিক্রমী হিসেবে তুলে ধরছেন তিনি। সীমিত সম্পদের মধ্যেও জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কর ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। এর যৌক্তিকতা তুলে ধরে তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসার খরচ কমাতে গুরুত্ব দিয়েছেন তিনি। বন্দরে পণ্য খালাস সরবরাহ ব্যবস্থা ও দাপ্তরিক ব্যয় কমাতে পারলে বাজারেও স্বস্তি ফিরবে। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কষ্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যের। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমি কমাই আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে। বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টর্শন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। শিক্ষা খাতে বড় বরাদ্দের লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দের মাধ্যমে নিম্নআয়ের মানুষকে অর্থনীতির মূলধারায় আনতে সরকারের যে উদ্যোগ, তা বাস্তবায়নের কথা জানান তিনি। প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, 4টা ক্রাইটেরিয়া। বিনিয়োগের উপর ভীষণ জোর দিচ্ছি। কি জন্য? কর্মসংস্থান তো অবশ্যই, বিনিয়োগ মানে কর্মসংস্থান। শিক্ষার ক্ষেত্রে যে বড় বরাদ্দ আমরা দিয়েছি, তার মূল কারণ হচ্ছে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানো। এদিকে রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতার বার্তা দিয়ে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। একটা ফ্ল্যাট হয়তো উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2 কোটি টাকা। আমাদের ট্যাক্সের লোকজন ওনাকে গিয়ে আবার চেঞ্জ করে। একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে, যদি ওনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না।
এরকম একটা প্রভিশন আছে। সব মিলিয়ে এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতির পাশাপাশি এ বিষয়ে পরিষ্কার পথনকশা বাজেটে দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ করছে, তবে অত সহজে টাকা ফিরিয়ে আনা যাবে না বলে মনে করেন গভর্নর মোস্তাকুর রহমান। যদিও পাচারকারীদের শান্তিতে থাকতে দেবেন না তিনি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গভর্নর। এ সময় তিনি ইসলামী ব্যাংকের আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, দ্রুত সংকট কেটে যাবে, প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ও গভর্নর আওয়ামী শাসনামলে ব্যাংক খাতে লুটপাটের চিত্র তুলে ধরেন। গভর্নর জানান, 3 ভাগের 1 ভাগ অর্থই পাচার হয়ে গেছে দেশের ব্যাংকিং খাত থেকে। তবে তিনি পাচারকারীদের শান্তিতে থাকতে দিবেন না বলে জানান। যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা বিভিন্ন দেশে টাকা ফ্রিজ হচ্ছে, অনেক জায়গায় আমরা একটা না অনেক মাল্টিল্যাটারাল এজেন্সির সাথে আমাদের এগ্রিমেন্ট করছি। আমাদের সাথে 10টা এজেন্সি কাজ করছে যারা স্টোলেন অ্যাসেট রিকভারি করে। সংবাদ সম্মেলনে উঠে আসে ইসলামী ব্যাংকের চলমান সংকটের বিষয়টিও। দ্রুত এটি কেটে যাবে বলে আশ্বাস দেন গভর্নর। ব্যাংকটির আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেয়া হবে। আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। এ সময় গভর্নর জানান, বন্ধ হতে যাওয়া 5টি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই শুরু হবে। কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। বাজেটে অনেক ভালো উদ্যোগ থাকলেও দেশে বড় সংকট প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এটি কাটাতে প্রয়োজন সংস্কার। তাই সংস্কার ছাড়া বাজেট ভালোভাবে বাস্তবায়ন হবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় এমন কথা হয়। সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগ নৈতিকভাবে ভালো উদাহরণ নয়। সরকারি প্রকল্প বাস্তবায়নের সাশ্রয়ী হওয়া ও জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। নতুন অর্থবছরের জন্য উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 9,38,000 কোটি টাকার খরচ সামাল দিতে বাড়াতে হবে আয়। তবে সেখানেই বড় চ্যালেঞ্জ দেখছে সিপিডি। রাজধানী গুলশানের এক হোটেলে আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় বেসরকারি সংস্থাটি বলে, নতুন অর্থবছরের রাজস্বের লক্ষ্য অর্জন করতে হলে চলতি অর্থবছরের প্রকৃত আয় থেকে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত কর আদায় করতে হবে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এখানে বৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ মাত্র 4.75%। সুতরাং এখন এটার থেকে আগামী 2 মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে 8%ই পাওয়ার বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। এবং এদিকে বাজেটে সরকারি বেসরকারি যে বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে বাজেটে তেমন কিছু নেই বলেও মনে করে সংস্থাটি। যদিও ছোট ও মাঝারি শিল্পের জন্য অনেক ভালো প্রস্তাব আছে, তবে বাংলাদেশে এখন বড় সমস্যা প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি। এটি পূরণ করতে প্রয়োজন সংস্কার। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। বাজেট বাস্তবায়নটা নির্ভর করবে কিন্তু আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, সেইটা দিয়ে অর্থায়ন আমরা কতটুকু পাবো কি পাবো না, অনেক কিছুর উপরে এটা কিন্তু নির্ভর করবে। সরকারের ঋণ প্রসঙ্গে বলা হয়, কর জিডিপি অনুপাতে এটি বেশি না হলেও ঋণের ঝুঁকি বাড়ছে। তাই ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও। সিপিডি বলছে, জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে হলে সরকারকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও জ্বালানি সরবরাহ বাড়াতে হবে। ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। এই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা
বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ভালো উদ্যোগ হলেও কৃষি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ব্যয় 4.7% থেকে 3.6% কমে এসেছে বলে জানায় সিপিডি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী খাদ্য নিরাপত্তাকে যেখানে অগ্রাধিকার দিতে হবে, সেখানে এমন বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগ হিসেবে দেখছে সংস্থাটি। যে রেভিনিউ লক্ষ্যমাত্রা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগ বান্ধব মনে করলেও এর বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। আর বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান তৈরির জন্য কাঙ্ক্ষিত বিনিয়োগ পেতে নিশ্চিত করতে হবে সঠিক পরিবেশ। বেসরকারি বিনিয়োগে প্রত্যাশিত গতি নেই, নতুন কর্মসংস্থান সৃষ্টিও চ্যালেঞ্জের মুখে। এই বাস্তবতায় 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। গঠন করতে তাদের জন্য সহজ হবে। সরকারের লক্ষ্য অর্থনীতিকে চাঙ্গা করা, উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি। তবে অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক বলছে পথটা মোটেও সহজ নয়। চলতি অর্থবছরে মোট বিনিয়োগ কমে জিডিপির 27.93% নেমে এসেছে। একই সময়ে জাতীয় সঞ্চয় কমেছে প্রায় 0.74%। শিল্প খাতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 2.86%, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিদ্যুতের নিরাপত্তা চাই আমরা। 2 নম্বর হচ্ছে আমরা পোর্টের এফিসিয়েন্সি চাই। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই। আমরা চাই যেন কস্ট অফ ফান্ড, অর্থাৎ ব্যাংকের থেকে যে আমাদের লেন্ডিং রেট, এটা যেন সহনীয় পর্যায়ে থাকে। এই মুহূর্তে যে উদ্যোগটা নিতে হবে, বাংলাদেশ ব্যাংকের কিছু রিফাইন্যান্সিং প্রজেক্ট করতে হবে, যাতে করে আমরা স্বল্প সুদে আমরা বিনিয়োগ করার জন্য তহবিল পাই। বিশেষজ্ঞদের মতে ঋণের সুদ, জ্বালানি অনিশ্চয়তা, ডলারের চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বেসরকারি খাত এখনও বড় বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছে। ফলে কর্মসংস্থান বাড়ানোর যে লক্ষ্য সরকার নিয়েছে তা অর্জনে শুধু সরকারি ব্যয় নয়, বেসরকারি খাতের অংশগ্রহণও জরুরি হয়ে পড়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, ইনফ্লেশন হাই, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জের দুর্বলতা আছে, আমার এনার্জি এবং এমপ্লয়মেন্টে দুর্বলতা আছে, বিনিয়োগ এবং এক্সপোর্টে দুর্বলতা আছে, ব্যাংকিংয়ে ইনস্টেবিলিটি আছে। এগুলোকে মাথায় নিয়ে আমার রিকভারি প্ল্যানটাকে সাজাতে হবে। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতে আস্থা ফিরিয়ে আনার তাগিদ বিশেষজ্ঞদের। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে বিভিন্ন খাতে কর ছাড় যেমন দিয়েছেন অর্থমন্ত্রী, তেমনি রাজস্ব বোর্ডকে ধরিয়ে দিয়েছেন বিশাল এক লক্ষ্যমাত্রা। বিশেষজ্ঞদের পরামর্শ, বিনিয়োগ বাড়ানোর যে প্রস্তাব বাজেটে করা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া কর ফাঁকি ও করের আওতা বাড়ানো শুধু ঘোষণা নয়, কার্যকর উদ্যোগ নিতে হবে। বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণ বাড়াতে ব্যবসা বাণিজ্যে চলমান নানা ধরনের কর ছাড় তুলে নেওয়ার কথা বলে আসছে এনবিআর। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে নতুন বাজেটে বিভিন্ন কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যদিও তিনিই আবার 6,04,000 কোটি টাকার বিশাল এক লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এনবিআরকে। এই জমিনের উপর দাঁড়িয়ে ছাড়ের তালিকায় আছে ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, স্বর্ণালংকার, যোগাযোগ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, মোবাইল ও নেটওয়ার্কিং, ফ্রিল্যান্সিং সহ নানা খাতে উৎসে কর, ভ্যাট ও আমদানি শুল্ক কমানো হবে। এসব ছাড়কে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। অ্যাড সোর্সে না কেটে দেখা গেছে যে হয়তো পরবর্তীতে রিটার্নের সময় সে দিতে পারবে। তো এই ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা একটা স্বস্তির জায়গায় পাবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে পরবর্তীতে সেটি সমন্বয় করা হয় না। তো আশা করছি এটি ডিপেন্ড করবে আসলে বাস্তবায়নের উপর। অনেক সময় সরকার অনেক জায়গায় ছাড় দেয়, কিন্তু তার রেভিনিউ লস হয়, কিন্তু বাস্তবায়নটা ঠিকমতো হয় না। জনতুষ্টির কর ছাড়ের বিপরীতে অর্থমন্ত্রী তামাকজাত পণ্য ও নির্মাণ সামগ্রী থেকে রাজস্ব বাড়ানোর প্রস্তাব করেছেন। এছাড়া স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পণ্যে শুল্ক বাড়িয়েও কর বৃদ্ধি করতে চান তিনি। এরপরও সন্দেহ থাকছে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে। এই নন ট্যাক্স রেভিনিউ বা নন এনবিআর ট্যাক্স যেগুলো আয়, যেগুলো সেগুলোকে একটা ডিসিপ্লিনে আনা, অর্থাৎ টাকাটা যেন আসে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান হলে ওই ব্যক্তির, ওই ফ্যামিলির আয় বাড়বে, ওই আয় বাড়লে সে তখন জিনিসপত্র কিনতে পারবে। নিত্যপণ্য সংশ্লিষ্ট কর কমালেও খুচরা ব্যবসায়ীদের সরবরাহ পর্যায়ে প্রতি 1,000 টাকার বিপরীতে 2 টাকা কর আরোপ হবে। এছাড়া মোটরসাইকেল কিনতে ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিআইএন। বাধ্যতামূলক হচ্ছে অনলাইন ভ্যাট রিটার্ন। আমাদের ইনফর্মাল ইকোনমি আসলে আমাদের ফর্মাল ইকোনমির থেকে অনেক বড়।
এবং আমরা যে বলি যে আপনার যে 1,18,00,000 মতো যে ইকোনমিক এন্টারপ্রাইজ আছে, আমাদের ইকোনমিক সেন্সাস যেটা বলছে, বেশিরভাগ ব্যবসায় যাতে ট্যাক্স এবং ভ্যাট নেটের আওতায় থাকেন সেটার ব্যবস্থা করতে হবে। বর্তমানে বাংলাদেশের কর জিডিপির অনুপাত 6.5%-এর কিছু বেশি, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আগামী 5 অর্থ বছরের জন্য প্রস্তাবিত কর নীতিতে 2030 সাল নাগাদ এই হার 10% উন্নীত হওয়ার আশাবাদ অর্থমন্ত্রীর। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সরকার শিক্ষা খাতে রেকর্ড বরাদ্দের ঘোষণা দিলেও 14,111 কোটি টাকার হিসেবে রয়ে গেছে অস্পষ্টতা। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের সঙ্গে বাজেটের বিস্তারিত নথিতে উল্লেখিত হিসাবের এই অমিলের ব্যাখ্যায় সামনে এসেছে ক্রস কাটিং ব্যয়ের হিসাব। তবে শিক্ষাবিদরা বলছেন, বরাদ্দ বাড়লেও শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফরহাদ বিন্ডুরের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরে জিডিপির 2% অর্থাৎ 1,36,000 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। তবে অর্থমন্ত্রীর এই তথ্যের সঙ্গে বাজেটের বিস্তারিত নথিতে গড়মিল দেখা যাচ্ছে, যেখানে প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় সব মিলিয়ে মোট বরাদ্দ দাঁড়ায় 1,22,495 কোটি টাকা, যা জিডিপির 1.79% এবং মোট বাজেটের 13.06%, অর্থাৎ অর্থমন্ত্রীর ঘোষিত অঙ্কের চেয়ে প্রায় 14,111 কোটি টাকা কম। ফলে বরাদ্দের প্রকৃত হিসাব নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বাজেট বক্তৃতার যে ডকুমেন্ট আর বাজেটের যে ডকুমেন্ট আর আনুষঙ্গিক ডকুমেন্ট, সেই দুটোর মধ্যে একটি গ্যাপ দেখছি। এ বিষয়ে শিক্ষা সচিব জানিয়েছেন, শিক্ষা খাতের হিসাব নির্ধারণে ক্রস কাটিং পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ক্রস কাটিং ইস্যু, সংস্কারের কিছু আছে এডুকেশনে, ল্যান্ডের কিছু জিনিস আছে এডুকেশনে, মহিলাদের কিছু আছে এডুকেশনে। ফাইন্যান্স মিনিস্ট্রি কোডে এই সেক্টরে আরো 4-5টা মিনিস্ট্রিকে কভার করে। আমরা 2% বলি, ওইটাকে আমাদের মধ্যে ইনক্লুড করি আর কি। তবে শিক্ষাবিদদের মতে নিম্নমুখী প্রবণতা কাটিয়ে এবার বরাদ্দ বাড়ালেও তা প্রয়োজনের তুলনায় এখনো যথেষ্ট নয়। সেই 36,000 কোটি টাকা গত বছর থেকে যে বাড়লো, সেই টাকাটি কি পারপাসে ইউজ হবে? কোয়ালিটি এডুকেশন যদি আমি বলি, সেই জায়গার খুব সুস্পষ্ট নির্দেশনা আমরা দেখছি না। পাঠ্যপুস্তক নিয়ে দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে শুধু পরীক্ষা নিরীক্ষাই চলছে। আর কত? এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই জায়গা থেকে আমাদের একটি ন্যাশনাল গোল সেট করতে হবে। আমরা ধরুন যে 2030, 40 বা 50-এ আমরা কোথায় যেতে চাই। শিক্ষা খাতের রেকর্ড পরিমাণ বরাদ্দ আর একগুচ্ছ নতুন উদ্যোগের মাধ্যমে সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর কথা বলছে। কিন্তু কাগজে কলমের এসব উদ্যোগ বাস্তবে শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার মানে ইতিবাচক পরিবর্তন কতটা আনতে পারে, সেটি এখন দেখার বিষয়। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে আজ প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে বিমানে একদিনের সফরে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচির শুরুতে পিএমখালী ইউনিয়নে খাল পুনর্খনন কাজের উদ্বোধন এবং পথসভায় যোগ দেবেন সরকার প্রধান। এরপর ডোলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন শেষে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করবেন তিনি। এছাড়া পেকুয়া নবগঠিত পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে চকরিয়া বাস টার্মিনালে জনসভা এবং সন্ধ্যায় সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই ফিডের উপর ইন্ডাস্ট্রি পাওয়া
দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী হিসেবে আজ প্রথমবারের মতো কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মুহিবের কাছ থেকে। মুহিব, কেমন দেখছেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী আসলে প্রথমবারের মতো কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী হয়েই। কিছুক্ষণ আগে তাকে বহন করা গাড়ি বহর এই সড়ক দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছে এবং তিনি 10:30 নাগাদ কক্সবাজারে পৌঁছাবেন। কক্সবাজার বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি পাতিলিকাল খনন, অর্থাৎ তার বাবার স্মৃতি বিজড়িত পাতিলিকাল খনন যে পূর্ণ খনন অনুষ্ঠান রয়েছে সেখানে যোগ দেবেন। সেখান থেকে তিনি দুলহাজারা এবং দুলহাজারার পরে পেকুয়া এবং মাতামুহুরী উপজেলার প্রশাসনিক কার্যক্রম উদ্বোধনের পরেই মূলত বিকেলে চকরিয়ার যে রাজনৈতিক জনসভা রয়েছে সেখানে যোগ দেবেন। সেখান থেকেই তিনি মূলত তাকে সেখানে শেষ করে ফিরবেন কক্সবাজারে তিনি একটি সুধী সমাবেশে যোগ দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তার যেই কর্মসূচিগুলো রয়েছে সে সমস্ত অনুষ্ঠান বা কর্মসূচি স্থল তিনি পরিদর্শন করেছেন। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা তিনি নিজেই ঘুরে ঘুরে দেখেছেন। পাশাপাশি তার সঙ্গে ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, এছাড়া মীর হেলাল ও আমিনুল হক সহ আরো বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ইতিমধ্যে কক্সবাজারে চলে এসেছে। তারা প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম স্থলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন। আজকে সকালেও তারা কিন্তু বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী যে সমস্ত স্থানে যাবেন সেগুলো পরিদর্শন করেছেন। তার সফরকে ঘিরে মূলত কক্সবাজারবাসীর পাশাপাশি এখানকার স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। কারণ তারেক রহমান চেয়ারম্যান হওয়ার পরে প্রথমবার দলীয় নেতাকর্মীদের মাঝে, তৃণমূলের মাঝে কক্সবাজারের তিনি ফিরছেন। সেখান থেকে মূলত তারা নতুন নেতৃত্ব পাবার পাশাপাশি হচ্ছে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অনেকে কিন্তু আগ্রহ প্রকাশ করে রয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা বিএনপি বা অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেখানেও আসলে চাঞ্চল্য ফিরেছে। এই ছিল আসলে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আমার কাছে সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিব। দর্শক, এই পর্যায়ে আমরা দৈনিক পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো জানবো আমাদের সহকর্মী রঞ্জুর কাছ থেকে। রঞ্জু। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, যারা দিনের শুরুটা পত্রপত্রিকার খবর জেনে শুরু করতে চান তাদের জন্য এখন এই সেগমেন্টটি। এখানে জানিয়ে দেবো আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত যে খবরগুলো আছে সেইগুলোরই একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি খুলে রেখেছি আপনাদের জন্য দৈনিক প্রথম আলো পত্রিকা। আজকের যে প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় প্রধান শিরোনাম দেয়া হয়েছে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে। মানে হচ্ছে বিএনপি সরকার এই যে ক্ষমতা গ্রহণ করলো এবং তাদের প্রথম বাজেট দেওয়া হলো, এই বাজেটেই খুব বেশি পরিবর্তন হবে বলে আশা করছেন না অর্থমন্ত্রী। তবে তারা সেই কার্যক্রমটা শুরুর যে পদক্ষেপ সেটা নিয়েছেন বলে জানিয়েছেন এবং চতুর্থ বছরে গিয়ে সেটার যে সুফল বা উন্নতির যে মানে যেই দৃশ্যমান পরিবর্তনটা সেটা লক্ষ্য করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা প্রধান শিরোনাম করা হয়েছে। আর বাজেট জুড়ে বাস্তববাদ ও আশাবাদের দ্বন্দ্ব, এটা দেবপ্রিয় ভট্টাচার্য একটি বিশেষ লেখা দিয়েছেন, অভিমত দিয়েছেন। সেখানে বাজেট জুড়ে যে পাওয়া না পাওয়ার বিষয়গুলো এবং বেশ কিছু বিষয়ে উচ্চাশা করা হয়েছে বলে বলছেন বিভিন্ন বিশেষজ্ঞরা, সেটারই একটি প্রতিফলন দেবপ্রিয় ভট্টাচার্যের লেখায় রয়েছে।
আরেকটি সংবাদে আমরা একটু গুরুত্ব দিতে চাই যে সঞ্চয়পত্রের মুনাফায় বাড়তি কর, মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে। আপনারা জানেন যে সঞ্চয়পত্র কারা করে? সঞ্চয়পত্র করে যারা বিভিন্ন সময় গভর্নমেন্ট জব করেছে বা বিভিন্ন চাকরি করেছে, তারপরে যে পেনশনে আসে, সেই পেনশনে আসার পরে অধিকাংশ চাকরিজীবী এই সঞ্চয়পত্রে বিনিয়োগটা করে থাকে। আর এছাড়া মধ্যবিত্ত যারা বিভিন্ন উৎস থেকে তাদের যে অর্জিত উৎসটা মানে যেই অর্থটা থাকে সেটা খুব বেশি পরিমাণ নয়, তারা কিন্তু সঞ্চয়পত্রে ইনভেস্ট করে এবং সেইটার উপরে যে মুনাফায় বাড়তি করের কথা বলা হচ্ছে, মধ্যবিত্তর উপরে সেটা চাপ বাড়বে বলেই আসলে মনে হচ্ছে। এটাকেই প্রথম আলোর পাতায় শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গের খবরে দেখা যেই শিরোনাম করেছে, যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে কাল এবং জেনেভায় সেটা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যদিও এর মধ্যে বলেছেন যে ইরানের সাথে যুদ্ধ শেষ, বিভিন্ন দাবি দেওয়ার কথা তারা বলেছিলেন এবং সেগুলো নাকি ইরান মেনে নিয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে লেবাননের প্রসঙ্গটাও আছে, হরমুজ খুলবে কি খুলবে না এই নিয়ে তারা আসলে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে পাকিস্তান কিন্তু বলেছিল যে দুই দেশই মোটামুটি সমঝোতায় পৌঁছে গেছে। পাকিস্তান প্রসঙ্গটা আসলো কারণ পাকিস্তান এই যে আলোচনা, এই যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। তারা বলছে যে দুদেশের যে একটি শান্তি চুক্তির খসড়া সেটা এর মধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং সেটা জেনেভায় চুক্তির মাধ্যমে সেটার কিন্তু বাস্তবায়ন হতে চলেছে খুব শিগগিরই। এবং এইটা যদি বাস্তবায়িত হয়, আরেকটু বলে রাখি যে এই চুক্তিটা যদি হয়ে যায় এবং শান্তি চুক্তি যদি হয় তাহলে হরমুজ খুলে যাবে এবং জ্বালানি তেলের যে দাম রয়েছে, ঊর্ধ্বমুখী দাম, সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের দামে নাভিশ্বাস মানুষের, সেই পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে। সেই প্রভাব বাংলাদেশেও পড়বে বলে মনে করা যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, পুশিন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবি। বিজেপি বিএসএফ পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল, সেটা আপনারা জানেন যে দিল্লিতে। সেইখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে, পুশিন প্রসঙ্গেও আলোচনা হয়েছে। কিন্তু তারা একটি মানে এই সম্মেলন শেষে দুই পক্ষই, বিজেপি বিএসএফ দুই পক্ষই যে ব্রিফ করেছে, সেই ব্রিফে বলা হয়েছিল যে তারা দুই দেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে তারা খুবই স্পর্শকাতর সীমান্তগুলো যে জায়গাগুলো আছে সেগুলোতে তারা আরও মানবিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। যদিও গতকাল সন্ধ্যার দিকেই বাংলাদেশের একজনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে সীমান্ত এলাকায়, এই খবর আমরা পেয়েছি। তো এই পুশিন বন্ধে যে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় দুই পক্ষ বা বিজেপির কথা বলা হচ্ছে, সম্মেলন থেকে জানানো হয়েছিল, সেইটা আসলে কতটা কার্যকর হচ্ছে এটা আসলে প্রশ্ন থেকে যায়। আরও বেশ কিছু সংবাদ আছে। আমি এই যে ব্রাজিলের মরক্কো বাধা, ব্রাজিলের খেলা শুরু হবে আগামীকালকে এবং মরক্কোর সাথে টপকাতে পারবে কি ব্রাজিল? বলছিলাম যেটা যে মরক্কো কিন্তু এর আগে গত বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। তো ব্রাজিলের এখন পর্যন্ত যে অবস্থা, বা ব্রাজিলের যে প্রাণ ভোমরা বলা হয় নেইমার, সে নেইমার খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। ভিনিসিয়াস যদিও ফর্মে আছেন, কিন্তু অন্য যারা আছেন, নতুন একটা টিম, তারা মরক্কোর শক্তিশালী আমি বলবো ব্রাজিলের তুলনায় এখন মরক্কোর যে অবস্থান গত বিশ্বকাপের পর্যন্ত, তো সেইখানে মরক্কো এখানে আমি ফেভারিট দেখছি। এই জন্যই শিরোনাম করা হয়েছে ব্রাজিলের মরক্কো বাধা। তো এটা মোটামুটি শিরোনাম ছিল দৈনিক প্রথম আলো পাতায়। অন্য আরেকটি গণমাধ্যমে আপনাদের একটু চোখ ফেরাতে চাই, দৈনিক সমকাল। দৈনিক সমকালের অর্থনীতির ভঙ্গুর অবস্থা কাটাতে 2 বছর লাগবে, যদিও 4 বছর কথা বলেছিল প্রথম আলোতে, এখানে বলছে যে অন্তত 2 বছর লাগবে অর্থনীতির ভঙ্গুর অবস্থা কাটাতে এবং দৃশ্যমান পরিবর্তন হবে 4 বছর পরে গিয়ে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করেছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন এবং পয়েন্ট আউট করেছিলেন। এবং সরকারের জন্য বড় সুযোগ, একই সঙ্গে কঠিন পরীক্ষা, এটা সিপিডির পর্যবেক্ষণ, বাজেট নিয়ে তারা মতামত দিয়েছেন। আর বাস্তবায়নের সঠিক রূপরেখা নিয়ে প্রশ্ন রয়েছে। শামস মাহমুদ একটি অভিমত ব্যক্ত করেছেন যে বাজেট দেওয়া হয়েছে, এটা বাস্তবায়নে সবসময় বাজেট বাস্তবায়নে সংশয় থাকে, এটা আসলে নতুন কিছু নয়। আমরা আসলে অনেকে বলে যে উচ্চাভিলাষী বাজেট দিয়ে থাকি, মানে বাংলাদেশে সাধারণত যে বাজেটটা দেওয়া হয় এটা ঘাটতি বাজেট হয়ে থাকে এবং বাংলাদেশের নিজস্ব উৎস থেকে অর্থসংস্থান বা এনবিআর মাধ্যমে অর্থসংস্থানের পাশাপাশি বাইরে থেকে যে ঋণটা নেওয়া হয় এটা সবসময় আসলে এটা ব্যালেন্সটা হয় না, আমরা ঘাটতিতেই থাকি সাধারণত। আরেকটি সংবাদে চোখ রাখতে চাই, ভারত বাংলাদেশের মানুষকে আলাদা করে ভাবছি না। গতকালকে প্রণয় ভার্মা
ভারতীয় হাইকমিশনার ছিলেন। গতকালকে নতুন যে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে সড়ক পথে যশোরের যে সীমান্ত এলাকা রয়েছে সেখান দিয়ে বেনাপোল দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি এসে বাংলাদেশ ভারতের মানুষকে আলাদা করে ভাবছেন না এবং দুই দেশের সম্পর্ক যদি স্বাভাবিক থাকে তাহলে বিশ্বে একটি শক্তিশালী দেশ হবে এই ভারত বাংলাদেশের যে এই অঞ্চল, এটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও আশাবাদী, আমরা চাই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দুই দেশই এগিয়ে যাক, তার সাথে আমরাও এগিয়ে যাই, কারণ আমাদের সাথে তাদের সীমান্ত অঞ্চলটা বড় এবং ব্যবসায়িক সম্পর্ক অনেক গভীর। আরও একটি সংবাদ আছে যে যান্ত্রিক নিউ ইয়র্কের বুকে সাম্বার স্পন্দন বিশ্বকাপ নিয়ে যেই খেলা সেটা বলা হচ্ছে, সেখানে উদ্বোধনী অনুষ্ঠান এবং তাদের পর্যটনের যে গতি এবং তাদের যেই অধিকাংশ ম্যাচই হবে আসলে মানে যুক্তরাষ্ট্রে, সেটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। সঞ্জয় সাহা পিয়াল সেটা প্রতিবেদনটা লিখেছেন, সেটা দিচ্ছি। যান্ত্রিক নিউ ইয়র্কের বুকে সাম্বার স্পন্দন, ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে মরক্কো। আমি বলছিলাম এর আগে প্রথম আলোতেও এরকম একটা শিরোনাম ছিল যে মরক্কো বাধা হবে ব্রাজিলের, আসলে সেই একই আশঙ্কা করছেন জামাল ভুঁইয়া। তিনি লিখেছেন ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে মরক্কো। ব্রাজিলের যে যারা ফ্যান রয়েছেন তারা শক্ত করে বুক বেঁধে নিশ্চয়ই টেলিভিশন সেটের সামনে বসবে খেলা দেখার জন্য। মানসিক প্রস্তুতি থাকা ভালো, দুর্ঘটনা ঘটতে পারে। আর বিএসএফকে অবিলম্বে পুশিন বন্ধের আহ্বান বিজিবি বিএসএফ যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আহ্বান জানানো হয়েছে। আর বিজিবির কাছে পুশিন দ্বিপক্ষীয় নীতি ও প্রোটোকল পরিপন্থী যে কার্যক্রম, এই সমস্ত বিষয়ে একটু সতর্ক হতে আহ্বান জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। আর ব্যাগে ধরে দুর্বৃত্তের টান, নারীর মৃত্যু, এটা শিরোনাম রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইঙ্গিত করছে বিষয়টা। দৈনিক সমকালের সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম। আর একটু দৈনিক যুগান্তরের পাতা কী রয়েছে একটু অল্প করে জানাতে চাই। বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া। তবে তারা যে ব্যবসায়ী নেতারা এখানে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এখানে আমি লক্ষ্য করেছি যে ব্যবসায়ী নেতারা মোটামুটি ইতিবাচক মন্তব্য করছেন। যে ইতিহাসের সর্বোচ্চ সংস্কারমুখী ও বাস্তবসম্মত বাজেট বলেছেন আনোয়ারুল আলম চৌধুরী, সভাপতি বিসিআই। আরেকজন বিটিএমের যে সভাপতি তিনি বলেছেন যে ব্যবসা সহজীকরণ পদক্ষেপ ইতিবাচক, টেক্সটাইলে আরও নীতি সহায়তা প্রয়োজন এবং প্রস্তাব ইতিবাচক, সেবার মান ও সুশাসন নিশ্চিত করতে হবে, এটা বলেছেন একজন বিশেষজ্ঞ। এবং মোহাম্মদ হাতেম, সভাপতি বিকেএমইএ, তিনি বলেছেন যে সংকট কাটাতে উদ্যোগ সন্তোষজনক, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত জরুরি। আর বাজেটটার আকার বড় হওয়ার পেছনে বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যেই বিশ্বজুড়ে যে জ্বালানি অস্থিরতা রয়েছে সেই জ্বালানি অস্থিরতার মধ্যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশে এবং জ্বালানির দাম এখন সর্বোচ্চ অবস্থায় রয়েছে বাংলাদেশে এবং বিশ্বে মোটামুটি একই অবস্থা। এমন পরিস্থিতিতে বাজেট যেটা দেওয়া হয়েছে, জ্বালানির দাম বা এই সংক্রান্ত বেশ কিছু খরচ আছে, সেই সমস্ত খরচ মিলেমিশে বাজেটের আকার অনেক বড়। আরও কিছু সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে, দেখা যাক কী হয়। সেই সব বিষয়ে আমরা নিশ্চয়ই পুরো আগামী যে অর্থ বছর আছে তার ভিতরে দেখতে পাবো। এর মধ্যে এবার সবার জন্য বাজেট দেয়া হয়েছে, এটা বাজেটে তো সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন এই একই কথা। আর টাকা চোরদের শান্তিতে থাকতে দেবে না, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর গতকালকে সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে তিনি স্পষ্ট করে এটা বলেছিলেন। এবং সেই যারা টাকা পাচার করেছেন সেই টাকা ফেরানোটা একটু সময় সাপেক্ষ, কিন্তু যারা টাকা পাচার করেছেন তাদেরকে শান্তিতে থাকতে দেবেন না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে স্পষ্ট বার্তা রয়েছে। আর বাজেট নিয়ে প্রতিক্রিয়া রয়েছে জামায়াতের, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিক্রিয়া রয়েছে এবং এনসিপির প্রতিক্রিয়া রয়েছে বাজেট নিয়ে সিপিডির বিশ্লেষণ রয়েছে। গুরুত্বপূর্ণ সে শিরোনামগুলো ছিল। দৈনিক আমার দেশে অন্যরকম একটি সংবাদ রয়েছে, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। আপনারা জানেন যে স্পেসএক্স এবং টেসলা এই দুইটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ক এখন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার এবং তার সম্পদের পরিমাণ $1.1 ট্রিলিয়ন, যেটা জেফ বেজোস বা অন্যান্য যারা রয়েছেন, বিল গেটস, জেফ বেজোস, এদের সম্পদের তুলনায় 3 গুণ বলা হচ্ছে আসলে। মানে কিন্তু এই যে একটা বুম হলো, তার যে ট্রিলিয়ন
ট্রিলিয়নিয়ার হলেন, এই বুমটা আসলে হয়েছে এই টেসলা এবং স্পেসএক্স যখন স্টক মার্কেটে যায়, সেই শেয়ার মার্কেটে যাওয়ার পর সেই শেয়ারের দাম বাড়ে এবং ইনভেস্টররা যেভাবে ইনভেস্ট করতে থাকে সেই বাজার মূল্য ওইখান থেকে বেড়ে ট্রিলিয়নিয়ারের তালিকায় ইলন মাস্ক উঠে গেছেন। এবং সেটা মোটামুটি ইলন মাস্কের যে সিদ্ধান্ত এবং স্পেসএক্স এবং টেসলার যে ভবিষ্যৎ গ্রোথ তার উপরেই ইনভেস্ট করছেন ইনভেস্টররা, তার উপরে নির্ভর করেই কিন্তু ট্রিলিয়নার হয়েছেন বিশ্বের প্রথম ইলন মাস্ক। মোটামুটি সংক্ষেপে এটুকু আপনাদেরকে জানালাম, আরও বিস্তারিত আছে, আমি আসলে সময় যাবে, অন্য সময় জানাবো আপনাদেরকে। আর ব্যবসায়ের খরচ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রীর ঘোষণা দেওয়া হচ্ছে। আর ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা ট্রাম্পের, এ নিয়ে সংবাদ রয়েছে। আর মাধবপুর মনোহরদী সাবস্টেশন প্রকল্প বিদ্যুৎ খাতে কালো তালিকাভুক্ত কোম্পানিকে কাজ দেওয়ার পায়তারা চলছে, এ নিয়ে বলেছেন। আর এনসিপির পক্ষ থেকে প্রতারণার বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং গোলাম পরবার জামায়াত নেতা বলেছেন যে বিশাল ঘাটতি, ঋণ নির্ভর উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন কঠিন হবে, এটা তিনি বলেছেন। এবং সীমান্ত হত্যা পুশিন ইস্যু সমাধানে অনীহা ভারতের, এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। দ্য ডেইলি স্টারে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এই সংবাদটাতে আপনাদের একটু চোখ রাখতে চাই যে 40 টাকার ভাড়া সেটা মানে সেই কতটুকু দূরত্ব জানেন যে 70 মিটার পার হতে 40 টাকা ভাড়া গুনতে হচ্ছে রাজধানীবাসীকে। এবং এটা হচ্ছে গতকালকে যে ঢাকায় বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে এবং এইটুকু 70 মিটার যেতে 40 টাকা খরচ করতে হচ্ছে। দেখেন জলাবদ্ধ নগরে এটা একটু গুরুত্ব পাচ্ছে। আর যে বিশ্বকাপ উন্মাদনা, দ্য বিউটি গেম আন্ডার আ হেভি স্কাই, বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছে, এটা নিয়ে শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। এছাড়া পাকিস্তান এবং মিডিয়াটর পাকিস্তান সেইজ ইরান ইউএস পিস ডিল টেক্সট এ গ্রেট, এবং ইউএসএ এবং ইরানের যে যুদ্ধ পরিস্থিতি শান্তি চুক্তি হতে চলেছে সেটা নিয়ে শিরোনাম করেছে। আরও গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে, গতকালকে আপনারা জানেন ফেসবুক মেসেঞ্জার সার্ভিস কিছু সময়ের জন্য কাজ করেনি এবং সেটা নিয়েও তারা সংবাদ রেখেছে। ডেইলি স্টারের পাতায় ছিল, নিউ মেজের পাতায় বাজেট নিয়ে কথা আছে, ফুটবল নিয়ে কথা আছে এবং গতকালকে জলাবদ্ধতা নিয়েও কথা আছে। এই মোটামুটি বিভিন্ন গণমাধ্যমে থাকা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। তো মোটামুটি এই ছিল সংবাদ। আরেকটি সংবাদ আমি আমার চোখে পড়েনি, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদ, সেটা হচ্ছে আজকে কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংবাদটা কোথাও দেখলাম না যদিও, সেখানে কক্সবাজারবাসী বেশ কিছু আশা রয়েছে, বেশ কিছু দাবি দাওয়া রয়েছে, সেগুলোর বাস্তবায়ন হবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যম ঘেটে বিশ্বকাপ প্রসঙ্গ, বাজেট প্রসঙ্গ, বিভিন্ন প্রতিক্রিয়া, এই মোটামুটি ছিল গণমাধ্যমের পাতায় থাকা সংবাদগুলো। একই শহর, দুটি অভিজাত এলাকা, কিন্তু দুই এলাকার প্রাণভোমরা দুটি লেকের চিত্র যেন একেবারেই বিপরীত। একদিকে ধানমন্ডি লেক, যার সৌন্দর্য, পরিচ্ছন্নতা আর নান্দনিক পরিবেশ টানছে হাজারো নগরবাসীকে। অন্যদিকে গুলশান বাড়িধারা লেক পরিণত হয়েছে দূষিত জলাধারে। কালো পানি, দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। জীববৈচিত্র্য হারিয়ে মৃতপ্রায় এই লেক নিয়ে বাড়ছে উদ্বেগ। বাকিটা সুমন মাহমুদের প্রতিবেদনে। সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ, স্বচ্ছ পানির লেক পারে কেউ হাঁটছেন, কেউ ব্যস্ত শরীর চর্চায়, আবার কেউ পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন বিকেলের অবসর। দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় ধানমন্ডি লেক যেন এক টুকরো শান্তির ঠিকানা। বিকেল গড়াতে এখানে বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। অনেকেই সময় কাটান মাছ ধরায় কিংবা প্রকৃতির সান্নিধ্যে। ধানমন্ডির এই স্বস্তির চিত্রের ঠিক বিপরীত অবস্থা গুলশান বাড়িধারা লেকে। এখানে সৌন্দর্যের বদলে চোখে পড়ে দূষণের মতো ভয়াবহতা। লেকের পানি কুচকুচে কালো, বিভিন্ন ভবনের গৃহস্থালী বর্জ্য ও সুয়ারেজের সংযোগে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি। তীব্র দুর্গন্ধে লেক পারে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে অনেক সময়। অচিরেই যত ধরনের এই যে সংযোগ আছে সেটাকে একটা টাইম বাউন্ড, একটা সময় দিয়ে আসলে মালিকদের বাধ্য করা উচিত এবং পেনালাইজেশন করা উচিত, শাস্তি দেওয়া উচিত, কিভাবে তারা পারলেন এই পুরো লেকটাকে ধ্বংস করতে। দূষণের কারণে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও প্রাকৃতিক ভারসাম্য। সেই সঙ্গে মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে লেকের বিভিন্ন অংশ, ফলে দুর্ভোগে পড়ছেন আশেপাশের বাসিন্দারা। এখন যদি আপনি গুলশান লেকে পড়েন, আপনার মৃত্যু অবধারিত।
কারণ পানি এত নোংরা। এই পানি নোংরা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে গুলশান অঞ্চলে যত পয়ঃবর্জ্য আছে তার 90% গিয়ে পড়ছে এই লেকের মধ্যে। এককালে মানুষ লেকের পাড় দেখে বাসা কিনেছিল, কিন্তু লেকের পাড়ে এখন যারা বাসা কিনেছে তার বিক্রি করে চলে যাচ্ছে, তার কারণ তারা জানালা খুলতে পারে না, এত দুর্গন্ধ। রাজুকের অধীনে থাকা এই লেক সংস্কার ও পুনরুদ্ধারে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে বড় বড় প্রকল্প, বরাদ্দ হয়েছে বিপুল অর্থ। তবে অভিযোগ রয়েছে দৃশ্যমান অগ্রগতি খুবই সামান্য। যদিও কর্তৃপক্ষের দাবি লেক দূষণমুক্ত করতে সমন্বিতভাবে কাজ চলছে। 1800 ভবনের মধ্যে আর 600টি ভবনে আমরা সেপ্টি ট্যাঙ্ক সোকেল পেয়েছি। বাকিগুলো আমরা অস্তিত্ব পাই নাই। তারা কেউ ওয়াসার লাইনে কানেকশন দিয়েছে, কেউ সিটি কর্পোরেশন স্ট্রম ওয়াটার লাইনে কানেকশন দিয়েছে। গুলশানের মতো জায়গায় যদি সুয়ারেজের লাইনটা ডিরেক্ট করে দেওয়া হয়, স্বাভাবিকভাবে পানি সেখানে ভালো থাকার কথা না। এখন রাজুকের যেহেতু জায়গা, রাজুক এটা সিদ্ধান্ত নিচ্ছে। রাজুক আমাদের সাথে কথা বলে আমাদেরকে রাজুককে যদি সহযোগিতা করতে হয় অবশ্যই আমরা করব। নগরবাসীর প্রত্যাশা দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে গুলশান লেকেও ফিরবে তার হারানো সৌন্দর্য ও প্রাণ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ট্রাফিক এবং ওয়েদার আপডেশন জানাতে আমাদের আরেকটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রঞ্জু। আমরা রঞ্জুর সাথে এখন যুক্ত হব। রৌফ, আপনাকে ধন্যবাদ। এবং আরেকটু জানিয়ে রাখি, আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, তো বিভিন্ন অফিস, সরকারি বিশেষ করে অফিসগুলো বন্ধই আছে। আর যারা বেসরকারি অফিসগুলোতে যাবেন তাদের জন্য বেশ কিছু ওয়েদার আপডেট আপনাদেরকে জানিয়ে দিব এবং ট্রাফিকের খবরাখবরও আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে একটু জানিয়ে দিতে চাই আজকের যে বিশ্বের আবহাওয়া পরিস্থিতি এবং সেখানে বায়ুর মান কোনটার কেমন আছে। IQVR ইন্ডেক্স যেটা রয়েছে, যে যারা বায়ুর মান নিয়ে কাজ করে এবং ওয়েদার আপডেট নিয়ে জানায়, তারা সবচেয়ে খারাপ ওয়েদার আজকে হচ্ছে কিংশাসা ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, তাদের বায়ুর মানটা হচ্ছে সবচেয়ে খারাপ। আর উগান্ডার একটি কাম্পালা শহর, সেটার বায়ুর মানও তার চেয়ে একটু ভালো, বাট খারাপ আর কি। সেরা 10 তালিকার কথাটা যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরেও আমি বলবো যে দুবাইয়ের এই তালিকায় রয়েছে, বায়ুমান খারাপের তালিকায় দুবাই রয়েছে এবং কলকাতা রয়েছে, ভারতের কলকাতা। সাধারণত ভারতের দিল্লি থাকে এই 10 যে খারাপ ওয়েদারের মধ্যে, দিল্লি আর লাহোরটা বেশি থাকে। এই যে লাহোর পাকিস্তান রয়েছে 10 নম্বরে, বাংলাদেশ এবং করাচি রয়েছে 11 নম্বরে। করাচি এবং লাহোর দুইটার অবস্থাই খারাপ, মোটামুটি 98-93 এরকম হচ্ছে বায়ুর মান। আরও একটু যদি আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে বাংলাদেশের কি হাল, ঢাকার অবস্থা হচ্ছে 17তম। আজকে হচ্ছে যখনই বৃষ্টি হয় বাংলাদেশে তখনই একটু বায়ুর মানটা ভালো হয়। আর যদি বৃষ্টি না থাকে তাহলে কিন্তু সব সময় এই 10-এর মধ্যেই তাদের অবস্থান থাকে, মানে বায়ুর মানটা খারাপই থাকে। আমি তো মাঝে মধ্যে আমি লক্ষ্য করি এখানে যে 2-3-এ অবস্থান হয় বাংলাদেশের, আর অধিকাংশ সময় 1 বা 2-এ থাকে ভারতের কোনো একটি শহর। আর খারাপ শহরগুলোর তালিকা, মানে বায়ুমানে যাদের অবস্থান খারাপ তাদের তালিকা জানাচ্ছিলাম আপনাদের। ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এই তালিকাটা যদি আপনাদেরকে দেখাতে চাই আপনারা খুশি হয়ে যাবেন। অসলো, নরওয়ের অসলো যে শহর, সেটার বায়ুমান সবচেয়ে ভালো এই মুহূর্তে বা আজকে। সারা বিশ্বের মধ্যে নরওয়ের এই অসলো শহরের বায়ুমানটা সবচেয়ে ভালো। তারপরে আছে থাইল্যান্ডের চেংমাই যে শহরটা রয়েছে, তার বায়ুমানটা ভালো। আর মোস্ট ইন্টারেস্টিং, ইউক্রেনের কিয়েভ, তাদের বায়ুর মানটা ভালো, যেখানে যদিও যুদ্ধ পরিস্থিতি কিন্তু তাদের ওয়েদারটা খুবই ভালো। আর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অস্ট্রেলিয়ার শহরগুলো প্রায়ই এই তালিকায় থাকে। অস্ট্রেলিয়া দেখেনি, যেমন বলছিলাম, অস্ট্রেলিয়ার ভিয়েনা কিন্তু এই তালিকার 6 নম্বরে রয়েছে এবং চেক রিপাবলিকের প্রাগ যে শহরটা রয়েছে সেটা কিন্তু 5 নম্বরে রয়েছে। আপনাদেরকে আরও অন্যান্য শহরগুলো, ইতালির রোম রয়েছে তালিকার 10 নম্বর রয়েছে, বেলজিয়ামের ব্রাসেলস। তো এই হচ্ছে মোটামুটি ভালো যেই ওয়েদার বিশ্বে এখন। আজকে এই যে ক্লিনেস্ট সিটি, তাদের তালিকাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ঢাকা শহরের দিকে যদি চোখ বুলাই, ঢাকা শহরের আজকের যে তাপমাত্রা, আজকে বৃষ্টি হবে কি হবে না এটার যদি একটা প্রেডিকশন আপনাদেরকে একটু দেই। আপনাদেরকে এখন তো ওই 8টা বাজে, 8:15 বাজে, 8টা বেজে 15 মিনিটের মতো। তো এখন যে পরিস্থিতি, 9টা পর্যন্ত দেখা যাচ্ছে যে তাপমাত্রা 29 ডিগ্রির মধ্যে থাকবে এবং সেখানে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তবে 10টা নাগাদ বৃষ্টি হতে পারে ঢাকা শহরে। 11টা 12টায় বৃষ্টি থাকবে, ঝুম বৃষ্টি থাকার সম্ভাবনাটাই প্রবল।
তো এরপর 1টা 2টা বা 3টার দিকে গিয়ে আবারও বৃষ্টি হবে। মোটামুটি আজকে 1টা বা 2টার দিকে কারো যদি কাজকর্ম থাকে বাইরে, অফিসগামীদের জন্য তো 9টার পর্যন্ত মোটামুটি ফাঁকা, বৃষ্টি মাথায় না নিয়েই তারা অফিসে যেতে পারবেন যাদের আজকের দিন অফিস আছে অবশ্যই। আর এছাড়া এর পরবর্তী সময়টাতেই কিন্তু বৃষ্টি থাকবে। দুপুরে শুধু 1টা বা 2টা নাগাদ বৃষ্টি না থাকলেও পরে 3টা নাগাদ দেখা যাচ্ছে আবার বৃষ্টি হবে। তাই মোটামুটি এই ছিল আপনার ঢাকার যে চলাচলের আপডেট। যদি আপনি প্রয়োজনে বের হন অবশ্যই ছাতা বা রেনকোট নিয়ে বের হবেন। তো আরেকটি আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছে যে গুগল ট্রাফিক আপডেট কী অবস্থা আপনাদেরকে ঢাকা শহরের আজকে জানাতে চাই। আজকে শনিবারের যে পরিস্থিতিটা সেটা অন্যান্য দিনের মতো নয়। শুক্রবার এবং শনিবার তুলনামূলক ফাঁকা থাকে। সাপ্তাহিক ছুটির দিন সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানই বন্ধ থাকে এই ছুটির দিনে, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান খোলা থাকে, তাদের জন্য এই আপডেটটা গুরুত্বপূর্ণ। মতিঝিল এলাকা আজকে ফাঁকা থাকবে, দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন যে মতিঝিল এলাকা বা এর আশপাশ ফাঁকা 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 ফাঁকা, এবং মতিঝিল কেন্দ্রিক যে যানবাহন বা মানুষের চলাচল এই জায়গাগুলো ফাঁকা। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি বা শাহবাগ অঞ্চলটা যে লক্ষ্য করা যাচ্ছে, শাহবাগে একটু যানবাহনের চাপ রয়েছে শুধুমাত্র সিগন্যাল পয়েন্টগুলোতে। এছাড়া অন্যান্য যে সিগন্যাল পয়েন্টগুলো দেখেন আপনারা, বাংলা মোটরে একটু যানবাহনের চাপ রয়েছে চতুর্মুখী, এটা শুধুমাত্র সিগন্যালগুলো। এখন এআই ক্যামেরা বা যেখানে যেখানে এই কাউন্টডাউন দেওয়া হয় যানবাহনগুলো থামার পর, সেকেন্ডের কাউন্টডাউন থাকে, সেখানে যানবাহনগুলো খুব স্বাভাবিকভাবেই থামছে। এআই ক্যামেরার মামলা হয় সেই ভয়ে নিশ্চয়ই। এছাড়া বসুন্ধরা সিটির সামনে যে এলাকা, কারওয়ান বাজার সার্কফোয়ারা যে এলাকাটা, সেখানে একটু যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ফার্মগেট, তেজগাঁও ফার্মগেট এলাকাটাও হালকা চাপ দেখা যাচ্ছে, তবে উল্লেখযোগ্য তেমন কোনো চাপ রাজধানী জুড়ে আসলে খুব একটা নেই। আর শনিবার মোটামুটি সকালটা যাদের অফিস আছে তারা নির্বিঘ্নেই যেতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। শুধু দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে, ছাতা বা অন্যান্য জিনিস যদি তারা সাথে রাখেন তারা কিন্তু আজকের যাত্রা আপনার ভালোই হবে। বৃষ্টির কথাটা মাথায় রাখলে হবে। তাপমাত্রা মোটামুটি ভালো থাকবে, খুব বেশি গরম হবে না। মোটামুটি এই ছিল আমার কাছে ওয়েদার আপডেট, এবং যারা আজকে দিনে অফিস যাবেন তাদের জন্য শুভকামনা জানিয়ে আমি এই মুহূর্তে ওয়েদার আপডেট থেকে বিদায় নিচ্ছি। চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুর রৌফ। রঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শকরা যারা আছেন তারাও এতে অনেকটাই উপকৃত হবেন। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়েছেন রাজধানীর আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। ফিরিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা নিতে আসা নতুন রোগীদেরও। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাদের স্বজনরা। এই যানজটের কারণে যদি আমার বাচ্চা কোনো কিছু হয়ে যায় এই দায়ভারটা কে নেবে বলেন? রাজধানীর আদ্দিন হাসপাতালে সন্তানের চিকিৎসার আশায় বিক্রমপুর থেকে এসেছিলেন এই মা, কিন্তু হঠাৎ করেই হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এখন চিকিৎসার চেয়েও বড় হয়ে উঠেছে অনিশ্চয়তার শঙ্কা। এনআইসিইউতে ভর্তি নবজাতক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। শিশুটিকে কোথায় নেওয়া হবে, কিভাবে চলবে চিকিৎসা, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। সরকার যদি হ্যাঁ তোমাদের বাচ্চা আমরা বাঁচা দিতে পারো, তা আমরা দায় বানিলাম, তা সরকার যে এই এই দিয়ে নিতে হইব, আমার কাছে এই কৈফত সরকারের দিয়ে নিতে হইব। অক্সিজেন কত কিছু লাগাই না, এই বাচ্চাটা কিভাবে কই নিব আমরা, কোনো সাধ্য নাই। শুধু এই পরিবারই নয়, একই ধরনের উদ্বেগে রয়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন আরও শত শত রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর হাসপাতাল ছাড়ছেন অনেকেই। তবে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের অনেকের পক্ষে এখন অন্য হাসপাতালে যাওয়া সহজ নয়। আমাকে স্বল্প মূল্যে চিকিৎসা দিতে হবে, শুধু আমার ঔষধের টাকাটা লাগতেছে, আমার টেস্টও মনে করেন এক্সরেটাও আমার ফ্রি দিচ্ছে আজকালকে। এখন আমাদের থেকে এখান থেকে চলে যেতে বলছে, আমরা কোথায় যাব? এত শিশু বাচ্চা অক্সিজেন দেওয়া অবস্থায় আছে, এত ছোট বাচ্চা নিয়ে আমরা অন্য হাসপাতালে কিভাবে যাব? এটা তো সম্ভবই না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বর্তমানে ভর্তি থাকা সব রোগীর চিকিৎসা স্বাভাবিক নিয়মেই চলছে। একই সঙ্গে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আপিল করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমরা রোগীদের পাশে আছি, রোগীদের আমাদের যতক্ষণ রোগীদের এখানে থাকবে রোগীদেরকে সেবা দেবো, রোগীদের পাশে আমরা সবসময় আছি। আমাদেরকে বলা হয়েছে যে রোগীদের ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে তো অবশ্যই আমাদেরকে সেবা দিতে হবে, কেন আমরা তো তাদেরকে বের করে দিতে পারি না। গত 4 জুন হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।
ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মুজিব আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে দত্তগ্রাম সীমান্তের ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিজিবির 46 ব্যাটালিয়নের সিইও জানান, সন্ধ্যার দিকে বেশ কয়েকজন মনু নদ পার হয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ এর সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই মুজিব নামে ওই যুবকের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন। বিজিবির সদস্যরা গুলির শব্দে ঘটনাস্থলে পৌঁছান। মুজিবের মরদেহ উদ্ধারে বিজিবির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানান 46 বিজিবির সিইও লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। ভারতের অভ্যন্তরে ঢুকে পড়া ব্যক্তিরা চোরা কারবারে জড়িত বলে সন্দেহ করেছে বিজিবি। সীমান্তের আলো নিভিয়ে পুশিন চেষ্টা চালাচ্ছে বিএসএফ। গত এক সপ্তাহে 20টির বেশি ভারতের এমন পুশিন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর 35 বিজিবির সদস্যরা। বিজিবির সঙ্গে মানব ঢাল হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রাও। তারাও রাত দিন পাহারা দিচ্ছেন বিজিবির সঙ্গেই। রাতের আধারে সীমান্তে বাড়ে চোরাচালান। অন্ধকার দূর করে মাদকসহ পাচার রোধে সীমান্তে আলো জ্বালিয়ে রাখে বিএসএফ ও বিজিবি। তবে সম্প্রতি কয়েকদিন ধরে ভারতের অংশে আলো বন্ধ করে রাখছে বিএসএফ। আলো নিভিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যে পরিমাণ বিএসএফ ছিল কিন্তু তার চেয়ে এখন দ্বিগুণ করছে আর কি। সন্ধ্যার পরে প্রতিদিন লাইট থাকতো ওদের বর্ডার এরিয়ায়, কিন্তু এখন আপাতত রাখতেছে না। গত 10 জুন রাতের অন্ধকারে জামালপুরের কামালপুর সীমান্তে 7 জনকে পুশিন চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধায় পণ্ড হয়ে যায় সেই চেষ্টা। গত এক সপ্তাহে ভারতের এমন 20টির বেশি পুশিন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর 35 বিজিবির সদস্যরা। বাহিনীটির ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, বন্দি বিনিময় চুক্তি না মেনে বিএসএফের অন্যায়ভাবে পুশিনের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুশিনের প্রসেসটা ইন্টেন্সিটি অনেক বেশি। আমরা বেশ কিছুদিন আগ থেকে এটা মোকাবেলা করে আসছি, প্রতিহত করে আসছি। বাট গত 2 দিন যাবৎ এই তাদের প্রসেসটা অনেক বেশি আমরা দৃশ্যমান হয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় সতর্ক থাকি, বাট এখন একটু বেশি সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। গ্রামবাসী, আমাদের সীমান্ত এলাকার বসবাসকারী মানুষজন, তারাও আমাদের সাথে রাত জেগে পাহারা দিচ্ছেন। এটা হলো আমাদের সিরিয়াসনেস। স্থানীয়রা জানান, এলাকায় অপরিচিত লোক দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন তারা। সন্দেহ হলেই তুলে দেয়া হচ্ছে বিজিবির হাতে। এছাড়া সীমান্ত সুরক্ষায় সবসময় বিজিবির সঙ্গে থাকছেন এলাকাবাসী। ভারতের একটা লোক তো দূরস্থান একটা পায়ে পর্যন্ত ঢুকতে পারবো না বাংলাদেশে, আমরা চেষ্টা করবো। ইন্ডিয়ান বিএসএফ যদি অবৈধ পুশিন করার চেষ্টা চালায়, আমরা বিজিবির সহযোগিতা নিয়ে আমরা গ্রামবাসী তাদেরকে প্রতিরোধ করব। এই রাস্তা দিয়ে 24 ঘন্টা বিএসএফ আসা যাওয়া করে। এই ফসলের খেতে গেলে ওরা করে আঙ্গুর ধাওয়া করে, হট জায়গা, এই সমস্ত কথা বলে। জেলার 2 উপজেলায় 26 কিলোমিটার সীমান্ত জামালপুর 35 বিজিবির নিয়ন্ত্রণে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বিএসএফের পুশিন চেষ্টা ঘিরে থামছে না সীমান্ত উত্তেজনা। সীমান্ত সুরক্ষায় টহল ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত উত্তেজনার আরও খবর জানাতে কুষ্টিয়া প্রাকপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান, আর নেত্রকোনা সীমান্ত থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী পারভেজ ইমরান। আমরা শুরুতেই নেত্রকোনায় যেতে চাই পারভেজ ইমরানের কাছে। ইমরান, আপনার কাছে একটু জানতে চাই, যেমনটা আসলে বলছিলাম যে পুশিন চেষ্টা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বিএসএফ এবং বিজিবির মধ্যে কিন্তু এখনও বৈঠক চলছে। কি অবস্থা দেখছেন সেখানকার, সেই সাথে জানতে চাই স্থানীয় যারা আছেন তারা তো বিজিবিকে সহযোগিতা করছেন। সব কিছু মিলে আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে রৌফ। জানেন, সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু এর মধ্যে বিএসএফ এবং বিজিবির মধ্যে একটা উত্তেজনা চলছে সীমান্ত পরিস্থিতিতে পুশিন সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, নেত্রকোনাতে কিন্তু এই বছর এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি বা চেষ্টাও চালানো হয়নি। নেত্রকোনাতে দুর্গাপুর এবং কলমাকান্দা এই 2টি উপজেলা কিন্তু সীমান্তবর্তী এলাকা। নেত্রকোনার যে বিজিবির 31 ব্যাটালিয়ন রয়েছে, সেই 31 ব্যাটালিয়নের আওতায় কিন্তু প্রায় 92 কিলোমিটার সীমান্ত এলাকা, যেটা ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত, সেই সীমান্ত এলাকাতে কিন্তু বিজিবি তাদের যে পাহারা সেটা কিন্তু জোরদার করেছে। এর মধ্যে কিছুদিন আগে কিন্তু সারা বাংলাদেশের মতো নেত্রকোনাতেও উত্তেজনা ছড়িয়েছিল। গ্রামগুলোতে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল
পুশিনের। কিন্তু আমরা বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন নেত্রকোনার 31 ব্যাটালিয়নের, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এই বছর এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের চেষ্টা কিন্তু নেত্রকোনাতে করা হয়নি। তারপরেও যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে নেত্রকোনার বিজিবি 31 এবং ওই সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের বাসিন্দারা কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির যে বিওপি যেগুলো রয়েছে, বর্ডার অবজারভেশন পোস্ট যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু বিজিবি তাদের যে রেগুলার যে পোস্ট রয়েছে, রেগুলার টহল, সেই রেগুলার টহলেতে কিন্তু তারা কিন্তু বাড়তি সেনা মোতায়েন করেছে সেখানে, যেন কোনোভাবেই ভারতের বিএসএফ কোনো ধরনের পুশিন যেন না করতে পারে। গত বছর জুন জুলাই কিন্তু 53 জনের মতো পুশিন হয়েছিল, বাংলাদেশের চেষ্টা চালিয়েছে বেশ কয়েকবার। এরই মধ্যে কিন্তু একটি অপপ্রচার হয়েছিল, বা যেটিকে বিজিবির অধিনায়ক বলছেন গুজব ছড়িয়েছিল একটি পুশিনের, কিন্তু এই সংক্রান্ত কিন্তু কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল নেত্রকোনার সীমান্ত পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। রোগ পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এবার একটু কুষ্টিয়ার খবর জানতে চাই। কুষ্টিয়া থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রাশেদুজ্জামান। আমরা রাশেদের সাথে এখন যুক্ত হব। রাশেদ, আপনার কাছে একটু জানতে চাই যে কুষ্টিয়া সীমান্তের কি অবস্থা, সেখানে বিশেষ করে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা কীরকম জোরদার করেছে, এবং বিএসএফ থেকে এখনো পর্যন্ত পুশিনের পরবর্তী আর কোনো চেষ্টা দেখছেন কিনা, কি অবস্থা দেখছেন সেখানকার জানতে চাই। রফ, গেল কয়েকদিন আগে মেহেরপুর সীমান্তে 6 জনকে পুশিন করা হয়েছিল। তারপর এই গতকালকে ভোরে আমরা যেটি দেখলাম যে মেহেরপুরের পার্শ্ববর্তী একটি সীমান্ত, যেটি প্রাগপুর সীমান্ত, সেখানে 12 জনকে পুশিন করা হয়েছে এবং সে নারী, শিশু, পুরুষ রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজিবির স্থানীয়দের সহায়তায় 147-এর যে 4 নম্বর যে পিলারটি রয়েছে, সেই পিলারের ঠিক কিছু 40 গজ দূরে সেই 12 জনকে সেখানে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেও তাদেরকে আমরা দেখতে পেরেছি। তার পাশেই বিএসএফ কিন্তু কড়া পাহারায় রয়েছেন। পাশাপাশি এই এপারের কথা যদি বলি, তাহলে বিজিবি কিন্তু কড়া পাহারার মধ্যে রয়েছে, কারণ কেউই এই শূন্য রেখা পার হয়ে এপারে আসতে দেবে না। বিজিবি এই সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। সেখানে স্থানীয় যারা জনগণ রয়েছে তাদের সহায়তা করছেন। আমরা গতকালকে থেকে যেটি জানতে পেরেছি, একাধিকবার বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো ধরনের পতাকা বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। তবে সকালবেলায় 9:30টার সময় একটি বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে, এবং এরপরে আসলে সিদ্ধান্ত হবে তাদের এনআইডি কার্ড সহ যাবতীয় কাগজপাতি তাদের যাচাই বাছাই করা হবে, আসলে তারা ভারতীয় নাগরিক না বাংলাদেশি নাগরিক, সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করা হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এই 12 জনের ভাগ্যে আসলে কি আছে। তবে বিজেপি থেকে যেটুকু কড়া যে বার্তাটা দিচ্ছেন যে কোনোভাবে তার কাটার এপারে পার করে দেওয়া যে অবৈধ অনুপ্রবেশ, সেটা তারা মেনে নেবে না, এবং এইভাবে তারা তাদেরকে গ্রহণও করবে না। অর্থাৎ যে রাষ্ট্রীয় যে আইন রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী যদি বাংলাদেশের কোনো নাগরিক সে দেশের থেকেও থাকে, সেই প্রক্রিয়া থেকে যাদেরকে প্রত্যাবর্তন করা হয়, সেই দাবিটা কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে। আমরা দেখেছি যে কুষ্টিয়ার সীমান্তে এখানে যারা বিজেপি সদস্য রয়েছে সকাল থেকেই তারা কড়া নিরাপত্তা, কড়া নজরদারিতে রেখেছেন। পাশাপাশি এখানে এসে যেটি লক্ষ্য করেছি যে এই গ্রামের যে স্থানীয় যে লোকজন রয়েছেন তারা কিন্তু তাদেরকে সহায়তা করছেন। অর্থাৎ বলা যায় বিজেপি এবং বিএসএফ এর সমন্বয়ে একটা কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। কোনোভাবেই ওপারে যারা অবৈধভাবে পুশিন করার চেষ্টা করা হচ্ছে তাদের সেই বিষয়টা রুখে দেবে এমনটি তারা প্রত্যয় ব্যক্ত করছেন। অর্থাৎ বিজেপি এবং বিএসএফ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু সীমান্তে চোখ বিজেপির। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রৌফ, রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন মেহেরপুর এবং কুষ্টিয়া থেকে, আর তারা জানাচ্ছিলেন নেত্রকোনা এবং পুশিনের যে খবর, সীমান্ত এলাকায় যে পরিস্থিতি, এবং আমি বিজিবি সদস্যের বক্তব্য শুনছিলাম যে তারা যে টহল দিচ্ছেন তাতে সাধারণ মানুষের সম্পৃক্ততা, তারা খুশি, এবং তারা বলছেন যে তাদের এতে দায়িত্ববোধ আরও বেড়ে গেছে, এবং মধ্যরাতেও
সাধারণ যে স্থানীয়রা রয়েছেন তারা তাদের সাথে থেকে টহল দিচ্ছেন। এটা আসলে শঙ্কার বিষয় কিন্তু শুধু একটি, যে এই যে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে যে শান্তি বিনিময়ের জন্য যে একটি বৈঠক হওয়ার কথা যেটি চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধানের কোনো সূরা হয়নি। বিএসএফ কিন্তু বারবার বলছে যে বাংলাদেশিদেরই আসলে তাদের দেশে ফেরানোর জন্য তারা এইভাবে পুশিন করছে। এটা আসলে যে সরকার পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে, তারপর থেকেই আসলে এই প্রভাবটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে বারবার বলা হচ্ছে যে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান হলে এই সীমান্ত উত্তেজনা কমবে। আসলে আরও বেশ কিছু খবর আছে, আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই। এদিকে ব্রহ্মপুত্র নদের কুড়িগ্রাম অংশে বেশ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এ নিয়ে জানবো আমাদের সহকর্মী উলিপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর কাছ থেকে জানতে চাইবো, জুবাইর, এখন পর্যন্ত কয়টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। রঞ্জু, আপনাকে জানিয়ে রাখি যে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 20টিরও অধিক পয়েন্ট এই মুহূর্তে ভাঙন চলছে। তারা 6টির মতো পয়েন্টে কাজ করছেন। বাকি পয়েন্টগুলোর খুবই ভয়াবহ দশা। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী বুড়োবুড়ি ইউনিয়নের জলঙ্কারকুঠি যে মৌজা, সেখানেই ভাঙনটা তীব্র ভাঙন চলছে। এখানে আমি একটু যদি জানানোর চেষ্টা করি, আমি সকাল থেকে এখানে যতক্ষণ অপেক্ষা করছি ঠিক ততক্ষণে কয়েক শতাংশ জমি সেটি কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয় মানুষজন যারা এখানে আছেন তারা কিন্তু এখানে বসে বসে শুধু ভাঙন দেখছেন। নিজস্ব বাড়ি ভিটা নদীতে বিলীন হওয়ার যে দৃশ্য সেটি কিন্তু দেখছেন মাথায় হাত রেখে। শতাংশের পর শতাংশ জমাজমি তাদের, বিশেষ করে আবাদি জমাজমি, গত মৌসুমেও যেগুলোর ফলন তারা ঘরে তুলেছে সেই জমিগুলো এখন নদীতে বিলীন হয়ে যেতে দেখে তাদের অবস্থা খুবই দুর্বিষহ। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যতটুকু জেনেছি, ঠিক আমার পিছনে যে অংশটি দেখা যাচ্ছে সেখানে তারা কিন্তু তাৎক্ষণিক ইমার্জেন্সি হিসাবে 50 মিটার ভাঙন রোধে তাদের জিও ব্যাগ ফেলার কার্যক্রম সেটি কিন্তু করেছে। তবে দুঃখজনক হলো সত্য, এখানকার প্রায় 500 থেকে 550 মিটার ভাঙন চললেও শুধু 50 মিটারে কোনোভাবেই রোধ হচ্ছে না এখানকার ভাঙন। তারা আশা করছেন স্থানীয় মানুষজন যে দ্রুতই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্কারকুঠির ভাঙনের সর্বশেষ চিত্র। জুবাইর, আপনাকে ধন্যবাদ। এবং যে স্থানীয়দের মতো আমরাও আশা করছি যে শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে এবং যে ভাঙন কবলিত এলাকা আছে সেইখানকার যারা বাসিন্দা আছেন তারা স্বস্তি পাবেন। দীর্ঘ নিষেধাজ্ঞার শেষে জাল নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে সাগরে নেমেছেন জেলেরা। আশা ধরা পড়বে কাঙ্ক্ষিত মাছ। সে খবর জানাতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ভোলাতে আদিলের কাছে। আদিল, জালে আশানুরূপ মাছ ধরা পড়েছে কি এবং জেলেরা কি বলছেন এই বিষয়ে সবশেষ জানাবেন। তো শুভ সকাল। আসলে উপকূলীয় জেলা ভোলার এই জেলার একটি বড় অংশই কিন্তু মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসার সাথে জড়িত। টানা 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় কিন্তু দুইটি জায়গায় প্রভাব পড়েছে। একদিকে জেলেদের প্রভাব পড়েছে, অন্যদিকে ব্যবসায়ীদের প্রভাব পড়েছে। কেন, এইখানে প্রায় 1 লক্ষ অধিকের মতো মানুষ বা জেলে তারা কিন্তু সাগরে গিয়ে মাছ ধরে সেই মাছ কিন্তু বিক্রি করে থাকেন এবং সেটি নিষেধাজ্ঞার কারণে কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। মাছের বাজারে কিন্তু সেই পরিমাণ পর্যাপ্ত মাছ পাওয়া যায়নি। তবে নতুন আশা নিয়ে, উদ্যম নিয়ে তারা কিন্তু জেলেরা এখন সাগরে গিয়েছেন ট্রলারে বোঝাই করে 3 থেকে 5 দিনের মালামাল, বরফ থেকে শুরু করে, এবং তারা মাছ ধরে ফিরে আসলে তখন আসলে বোঝা যাবে। তবে যারা সাগর মোহনায় গতকাল থেকে মাছ ধরেছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। যেই কাঙ্ক্ষিত ইলিশের আশায় তারা গিয়েছিলেন তারা কিন্তু সেই ধরনের ইলিশ পায়নি। 300 থেকে 600 গ্রামের ওজনের অধিকাংশ ইলিশগুলো পাওয়া যাচ্ছে বলে যাচ্ছেন। আবার কিছু কিছু ট্রলারে কিন্তু বড় ইলিশও পাওয়া যাচ্ছে, তবে সেটি কিন্তু কাঙ্ক্ষিত কিন্তু সেরকম ইলিশ নেই বললেই চলে। সেক্ষেত্রে জেলার একরকম হতাশ। তারা বলছিলেন যে নদীতেও ইলিশ এই মুহূর্তে দেখা নেই, সাগরে যাচ্ছেন ইলিশের আশা, সেখানেও যদি কম পড়ে তাহলে এই 58 দিনের তাদের যে ধার দেনাগুলো সেগুলো পরিশোধ করা অনেকটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এবং এটি তারা আরেকটি অভিযোগ করেছিলেন যে এই 58 দিন তাদের জন্য যে বরাদ্দ চাল দেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত অনেক ইউনিয়নে বিতরণ করা হয়নি এবং এটি নিয়ে তাদের মধ্যে একটা অসন্তুষ্ট রয়েছেন। আর মৎস্য বিভাগ বলছেন যে এই 58 দিনের অভিযান সফল হয়েছে এবং সেটি যদি সফল হয়েছে এবং সেটি যদি মোটামুটি মাছ পাওয়া তাহলে তাদের যে লক্ষ্যমাত্রা 1,91,000 মেট্রিক টন সেটি হয়তো বা কাঙ্ক্ষিত সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করছেন। তো এই ছিল ভোলা থেকে।
আদিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদিল আমাদের সাথে যুক্ত ছিলেন। এরপর আমরা যুক্ত হব পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী আরিফের সাথে। আরিফ, আমাদেরকে জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দামে কোনো প্রভাব আছে কিনা। আসলে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় গতকালকের থেকে যে মাছ ধরা শুরু হয়েছে সেটি কিন্তু এখনো বাজারে পৌঁছায়নি। সাগর মোহনায় যেসব জেলেরা মাছ ধরা শুরু করেছিলেন তারা হয়তো কিছু কিছু আসছেন তারা, তবে সেটি বাজারে খুব বেশি যে প্রভাব ফেলছে তেমনটি না। আমরা সকাল থেকে বাজারে খোঁজ খবর নিয়েছি, আসলে মাছের দামের কিন্তু এখনো সেই ঊর্ধ্বগতি রয়েছে এবং যারা মাছ ধরে তীরে ফিরেছেন তাদের কথা হচ্ছে যে কাঙ্ক্ষিত মাছ তারা পাচ্ছেন না। সাগরে ইলিশের তো দেখা নেই, ইলিশ ছাড়া অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেসব মাছের সরবরাহ কিন্তু একেবারেই কম। এসব কারণে কিন্তু জেলেরা কিছুটা হতাশ। এছাড়া অনেক জেলেদেরই কিন্তু প্রত্যাশা ছিল যে সরকারি সহযোগিতা সেটি তারা ভালোভাবে পায়নি। এখন আসলে অনেকে যে প্রয়োজনীয় রসদ নিয়ে সাগরে যাবে সেটি কিন্তু তারা একটা আর্থিক সংকটের মুখে পড়েছেন জেলে এবং ট্রলার মালিকরা। কারণ যদি বলি যে একটি ট্রলার, মাছের ট্রলার যদি সাগরে মাছ ধরতে যেতে হয় সেক্ষেত্রে তাকে প্রতিবারে 15 থেকে 20 লাখ টাকার রসদ নিয়ে কিন্তু যেতে হয়। এখানে তেল নিতে হয়, বরফ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে হয়। এই কারণে কিন্তু আসলে জেলে এবং মাঝি তারা সকলেই কিন্তু আসলে সংকটের মুখে রয়েছে। পটুয়াখালী উপকূলীয় এলাকার পরিস্থিতি ছিল এমন। তো আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরিফ যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে। এরপর আমরা যুক্ত হব আমাদের সহকর্মী পলাশের সাথে, তিনি আছেন চাঁদপুরে। পলাশ, আমাদেরকে জানাবেন বাজারের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন। আসলে দেশীয় মাছের আধিক্যটাই বেশি দেখা গেছে, অর্থাৎ দেশীয় যেসব চাষের মাছ সেসব মাছই আছে, তবে ইলিশ তুলনামূলক কম। এবং আমি নদী পাড়ের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং ছোট ছোট যেসব মোকামগুলো আছে সেখানেও ঘুরেছি, সেই ইলিশের সরবরাহ কিন্তু অনেকটাই কম। যদিও এই সময়ে আসলে ইলিশের সরবরাহ কম থাকাটাই স্বাভাবিক। আমি চাঁদপুরে যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে এখানকার যে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তার সাথে কথা বলেছি। মূলত জুন, জুলাই, আগস্ট এই সময়টা আসলে ডাল সিজন থাকে, এই সময় মাছ কম ধরা পড়ে। আর এরপরেই হচ্ছে আগস্টের পরে হচ্ছে মূলত সিজন, তখনই হচ্ছে মাছ সরবরাহটা বেশি পড়ে। এরপরে যদি আবার মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হয়ে যায়, যে কারণে এরপরে আবার আরেকটা কার্যক্রম চলার কারণে জেলেরা আবার নদীতে নামতে পারে না। তবে এই সময় আসলে যে পরিমাণ মাছ, কাঙ্ক্ষিত মাছ পাওয়ার কথা সেই পরিমাণ পাচ্ছে না, বরং আরো কম পাচ্ছে। তো বিষয়টি নিয়ে আমি এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সাথেও কথা বলেছি। আচ্ছা, তারা বলছিলেন যে আসলে স্বভাবতই মাছের সরবরাহ কম থাকলে দামটা একটু বেশি থাকে। তো একটা বিষয় লক্ষণীয় যে গত 2-3 দিন ধরে কিন্তু মাছের সরবরাহ কিছুটা বেড়েছে তুলনামূলক, কিন্তু দামও কমে গেছে। এটা একটা একেবারে সাংঘর্ষিক বিষয় অর্থনীতির বিষয়ে গেলে। কারণ হচ্ছে যেহেতু যোগান যদি বাড়ে তাহলে চাহিদা কমার, দাম কমার কথা। এখানে ঘটনা হলো যে ক্রেতা কমে গেছে, অর্থাৎ ক্রেতারা এখন আর ইলিশের দিকে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না এই সময়। এটা একেবারে ব্যবসায়ীদের সরাসরি অভিযোগ। এবং চাঁদপুর যে মৎস্য বণিক সমিতির সভাপতি আছেন মানিক ভাই, তিনি এই কথাটি বলছিলেন। পাশাপাশি অন্য ব্যবসায়ীরা বলছেন যে ক্রেতারা কিনছেই না ইলিশ মাছ। এটা আসলে অনেক দাম হওয়ার কারণে 3500 থেকে 4000 টাকা কেজি 1 কেজি আকারে ইলিশ, সেটা এখন 2500 থেকে 2600 টাকা, তাও ক্রেতা নেই। অর্থাৎ মাছ কম, ক্রেতা আরো কম, যে কারণে আসলে দামের উপরেও প্রভাব পড়ছে। যেমনি মাছ ধরা না পড়লেও খুব বেশি হাই হুতাশ দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মাঝে। তো এখানকার তারপরে জেলেরা কিন্তু নদীতে নামে প্রত্যাশা করে যে মাছের সরবরাহটা যদি বেশি পড়ে তাহলে ঘাটে মাছ সরবরাহ বাড়বে এবং দাম তুলনামূলক কিছুটা কমবে। এ ছিল আমার কাছে চাঁদপুরের মাছের বাজারের সর্বশেষ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে জাল নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে সাগরে নেমেছেন জেলেরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা রঞ্জু এবং রফ। যেমনটি দেখছিলাম আমরা যে আসলে দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে জাল নৌকা সহ সবকিছু নিয়ে আসলে জেলেরা, আমাদের সহকর্মীরা কিন্তু আশা ব্যক্ত করছিলেন যে যেমন চাঁদপুরের মোকামগুলোতে ইলিশের সংখ্যা বাড়বে বলে তিনি আশা করছিলেন, বা অন্যান্য মাছও অন্যান্য যে জেলাগুলো পটুয়াখালীতে অন্যান্য মাছ বেশি পাওয়া যায় সেখানেও কিন্তু মাছের যোগান বাড়বে বলেই তারা আশাবাদ ব্যক্ত করছিলেন। এর আগে কিন্তু যেমনটি হয়েছিল যে এর আগে বেশ কিছুদিন আগে 2 মাসের নিষেধাজ্ঞার পরে যখন ইলিশ মাছ ধরাটা শুরু হয় তখন কিন্তু এই যারা জেলে তারা কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ কিন্তু মাছ পায়নি। এখন
এখন এবারও আসলে এই নিষেধাজ্ঞার পরবর্তী সময় যেহেতু মাছ ধরা শুরু হয়েছে, এখন দেখার বিষয় যে তারা যে আশাটি করছেন যে মাছটি পর্যাপ্ত পরিমাণ তারা পাবেন, এটি আসলে দেখার বিষয়, এবং সেই সাথে দাম বাড়ে কিনা সেটিও আসলে দেখার বিষয়। আমরা তো অনেক বিষয়ে কথা বললাম, আমরা খেলার খবর, তারপরে ইন্টারন্যাশনাল খবর, এখন আমাদের কাছে বাকি আছে। আমরা একটু দর্শকদের এবার একটু আন্তর্জাতিক খবর জানাতে চাই, আন্তর্জাতিক শুরু করতে চাই। যেমনটি আসলে বলছিলাম যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সই হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় এই ঐতিহাসিক চুক্তি সইয়ের সবচেয়ে সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে চুক্তির ভাষা চূড়ান্ত করার কাজ এখনও চলছে। ইরান এখনও অনড় রয়েছে যে সম্ভাব্য এই সমঝোতার আওতায় লেবাননেও যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। সব কিছু ঠিক থাকলে শনিবারের মধ্যেই চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে। এরপর নিজ নিজ দেশের পক্ষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এতে স্বাক্ষর করতে পারেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সমঝোতা স্মারককে ঘিরে ওয়াশিংটন তেহরানে বেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে, যা অতীতে ঘটেনি। এদিকে শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় ইরান যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে প্রস্তাবিত একটি খসড়া চুক্তির গোপনীয় শর্ত প্রকাশ করছে সৌদির সংবাদ মাধ্যম আল আরাবিয়া। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো, হরমুজ প্রণালী 30 দিনের মধ্যে খুলে দেয়া হবে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া ও সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব রাখা হয়েছে খসড়া চুক্তিতে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে এ যেন নাটকীয় মোড়। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার পরেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ওয়াশিংটনের সঙ্গে এখনও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি তেহরান। ওয়াশিংটন ও তেহরানের এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে খসড়া চুক্তির গোপনীয় শর্ত প্রকাশ করেছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া। পোস্টে খসড়া চুক্তির মূল 4টি শর্ত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় তৈরি হওয়া এই খসড়া চুক্তিতে দুই দেশের মধ্যকার শত্রুতা ও সামরিক সংঘাত স্থায়ীভাবে অবসানের রূপরেখা দেয়া হয়েছে। এতে রয়েছে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে বিস্তৃত আলোচনার জন্য নতুন একটি কাঠামো চালুর প্রস্তাব রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, কোনো অতিরিক্ত ট্রানজিট ফি ছাড়াই প্রণালীটি উন্মুক্ত রাখা হবে এবং 1 মাসের মধ্যে যুদ্ধপূর্ব সময়ের নৌ চলাচল পরিস্থিতি পুনর্স্থাপনের চেষ্টা করা হবে। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন না করার অঙ্গীকার করবে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতে একটি আলাদা ও বিস্তারিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। আল আরাবিয়া জানিয়েছে, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ দেওয়া হতে পারে। এর মধ্যে সীমিত আকারে তেল রপ্তানির অনুমতিও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই চুক্তি সফল হলে তা শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে একটি ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এটি এখনও একটি প্রাথমিক সমঝোতার খসড়া। ইরান ইতোমধ্যেই জানিয়েছে, চূড়ান্ত অনুমোদনের আগে তারা আরও পর্যালোচনা করবে। ফলে এই চুক্তি স্বাক্ষরিত হলেও তা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কাজী শাহরিন, স্টার নিউজ।